অনেক তৃপ্তি পাইছে আর প্রশংসাও করছে। সবাই একটু অবাকও হয়েছিল। বড়সতিনের পরিবারের কাছে ফোন দিলাম, কারণ ওনারাই তো হুসকি ফাসকি দেওয়া হচ্ছে জামাইরে নিছে। তোরে মুখের মধ্যে জামাই থুতু মারতে মন চাইবে যে এইরকম একটা মাইয়া নিয়ে আমি এখনো সংসার করতেছি, যে এই সংসারে যদি তুই ফিরে আসস, তুই জামাইয়ের সামনে যখন দাঁড়াবি, জামাইয়ের তখনই মনে হবে তুই না পাবি দুনিয়াতে সুখ শান্তি, না পাবি পরকালে সুখ শান্তি। এই জিনিসটা তুই মনে রাখিস। আমি কি করবো আপনার মেয়েরে? 4 বছর ধরে আপনার মেয়ে আমার সাথে সংসার করে যায় নাই। আমার সাথে তো এতদিন যা ইচ্ছা করছেন, তাও ছেলেটার মুখের দিকে তাকায়া সবকিছু যাতে মীমাংসা হয়ে যায়, এই কারণে আপনাদেরকে নিয়ে আমি কিছু বলি নাই। আমরা নিজেরাও জানি না কখন কোন জায়গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বড়সতিনের হাত থেকে বাঁচিয়ে জামাইকে সুস্থভাবে সুন্দরভাবে বাসায় ফিরিয়ে আনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বলতে গেলে বড়সতিন আর ওর পরিবার এক প্রকার বাধ্য হয়েছে জামাইকে সুস্থভাবে বাসায় ফিরিয়ে দিতে। যাই হোক, আজকে আমাদের বাসায় মিলাদ পড়ানো হচ্ছিল 3টা কারণে। 3টা কারণ হচ্ছে, প্রথমত জামাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, এটা নিয়ে। কারণ আমাদের জামাই তো পড়াশোনায় ছেড়ে দিছিল, সে যে আবার পড়াশোনা শুরু করবে, ভার্সিটিতে পড়বে, এটা আমাদের কাছে স্বপ্নের মতো। এরপর আব্দুর রহমানের জন্মদিন গেল, আর হচ্ছে জামাই এত বড় বিপদের থেকে বেঁচে ফিরে আসছে। সবকিছু মিলিয়ে আর কি বিপদ আপদ যাইতেছিল আমাদের পরিবারের উপরে অনেক, এ কারণে মিলাদ পড়ানো হচ্ছিল। আর এখন অনেকেই বলবেন যে হুজুর মিলাদ পড়াচ্ছে, আপনার শাশুড়ি মা হুজুরের সামনে বসে আছে। আসলে যেই হুজুর মিলাদ পড়াচ্ছিল তিনি হচ্ছেন আমার খালু শ্বশুর আত্মীয় আর কি, এই কারণে আমার শাশুড়ি মা সামনে বসেছিল। আর যাদেরকে দেখতে পাইলেন তারা সবাই আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। আর আজকের মিলাদে শাশুড়ি মা সবার জন্য বিরিয়ানি আর জিলাপি কিনে এনেছিল। আমি এত মানুষের রান্না করতে পারবো না বলে এখন এটাই সবাইকে দিচ্ছিল, কিন্তু একটা বাচ্চা খাবার না নিয়ে চলে যাচ্ছে। যাই হোক গাইস, এবার মূল কথায় আসা যাক, যে বড়সতিন আর ওর পরিবার কেন বাধ্য হইলো জামাইরে ভালোভাবে বাসায় ফিরাইয়া দিতে। তো আপনারা তো দেখছেনই সেদিন আমি কি কি করছিলাম। এরপরে তো ওরা ফিরাই দিতে এক প্রকার বাধ্য ছিল। যা যা করছে, মানে ওদেরকে নিয়ে না আমার এখন কথা বলতেই জানি কেমন লাগে। গা গুলাই শুধু ওদেরকে নিয়ে কথা বলতে গেলে, যে মানুষ এত খারাপ ভাই কেমনে হয়, ওরা এত খারাপ কাজ কেমনে পারলো জামাইয়ের সাথে করতে। আপনারা যারা আপনাদের ভাইয়া 30 মিনিটের ব্লগটা দেখছেন, তারা তো সব কিছু ডিটেলস জানছেন, কি হয়েছে না হয়েছে সবাই সব কিছু জানেন। ওই ব্লগে মানে জামাই এত কষ্ট পাইছে, কান্না করে দিছে, এই কথাটা আমি বারবার বলতে বাধ্য। আমার আজীবন মনে থাকবে যে আমার জামাইরে বড়সতিন এত কষ্ট দিছে, এত কষ্ট দিছে যে জামাই কান্না করতে বাধ্য হয়েছে। এখন আমারে আবার অনেক আয়সা খারাপ বলবেন আমার কারণে এটা হয়েছে ওইটা হয়েছে, কি কারণে কি হয়েছে এটা যারা বুঝদার মানুষ তারা খুব ভালোভাবেই বুঝে। আর বড়সতিন যে কি কি করছে, জামাই কান্না করতে বাধ্য হয়েছে কেন, এটা সবাই ভালোভাবে বুঝে। এখন স্বীকার করবেন না আর কি, কারণ আপনাদের দয়ালু বড়সতিনের প্রতি আপনাদের দয়া মায়া দেখাইতে হবে। তো যাই হোক, আমি এসব দিকে আর না যাই। আমি কখনো জামাইরা কান্না করাই নেই বড়সতিনের মতো, যতই আমি রাগারাগি করছি যাই করছি, কিন্তু জামাইয়ের চোখ দিয়ে আমি কখনো পানি পড়াই নাই। বড়সতিন রে এইসবের জবাব দুনিয়াতেও দিতে হবে, পরকালেও দিতে হবে। জামাইয়ের চোখ দিয়ে যে পানি পড়ছে। যাই হোক, এখন বলি যে কি কি ব্যবস্থা নিছিলাম। ওই দিন রাতে হচ্ছে জামাইয়ের সাথে আমার মাত্র একবার যোগাযোগ হয়েছে সারা রাত্রে। তো যোগাযোগ করা জামাই নিচ থেকে ফোন দিছিল, দিয়ে তো হচ্ছে মনে করেন সে কান্নাকাটি করতেছে। তারপরে রাস্তার মধ্যে নাকি বৈশা আছে, বৃষ্টি পড়তেছে, ঝড় বৃষ্টি হইতেছে তুমুল। তখন তো আবার অনেক ঝড় বৃষ্টি, এখন 2 দিন ধরে হচ্ছে রোদ উঠে। তো আমি কি পরিমাণ একটা বাজে সিচুয়েশন যে পার করছি, ওই রাতটা মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় রাত ছিল। কারণ খারাপ রাত মানেই সময় যে কাটতে চায় না। পরে জামাইরে তো কোনোভাবেই কোনো দিক দিয়ে যোগাযোগ করে পাই না, এখন কি করব। পরে আমি করলাম কি, বড়সতিনের পরিবারের কাছে ফোন দিলাম, কারণ ওনারাই তো হুসকি ফাসকি দেওয়া হচ্ছে জামাইরে নিছে তাদের কাছে, নাইলে জামাই একলা একলা কেন যাবে, আমাদের কাউরে যেতে দেয় নাই। পরে আমি হচ্ছে ফোন দিলাম, ফোন দিয়ে হচ্ছে ভালোভাবে তাদের সাথে কথা বললাম। ফার্স্টেই তো আর খারাপ ব্যবহার করা যায় না, যত যাই করছি মানে করছে ওনারা। আমার মধ্যে তো ন্যূনতম ভদ্রতা আছে, তাদের মতো তো আর আমি অভদ্র না যে ফোন দিয়ে একদম হুমকি দামকি শুরু করে দিই। তো পরে হচ্ছে আমি বললাম, আপনারা যে ওনারে নিলেন, আপনারা বলছেন দেখেই তো গেছে, নাইলে তো আমার জামাই কখনো একলা যায় না। আমার যাওয়ার কথা ছিল, আমার শাশুড়ি যাওয়ার কথা ছিল, তারপরে আরও 1-2 জন মানুষ আমরা সাপোর্ট হিসেবে নিয়ে যাইতাম। নিয়ে হচ্ছে আপনাদের সাথে একটা বসাবসি হইতো, কথাবার্তার মাধ্যমে আপনারা যেটাতে যাইতেন, মীমাংসায় গেলে মীমাংসা, না হলে কি করতেন করবেন। মীমাংসা তো একটা ওই দিন হইতোই, যেদিকেই যাক বিষয়টা। তো আপনারা হচ্ছে জামাইরা একলা যে নিছেন ভালো কথা, তো সে তো ছেলের টানে টানে গেছে, ছেলের সাথে কথা বলবে, ছেলের সাথে দেখা হবে, সেই লোভে গেছে। তো আপনারা
মানে ছেলেরে দেখাবেন থাক দূরের কথা, একটা মানুষ তার সাথে কথা বলতেছেন না, দেখা দিতেছেন না। আপনাদের ঠিকানাটা দেন, এই ঝড় বৃষ্টির রাত্রে যে মানুষটারে আপনারা বাইরে ফালাই রাখছেন, এটা কি কোনো মানুষের কাতারে পড়ে? আপনারা কি মানুষের কাতারে পড়েন? জামাইটিরে যে আপনারা রাস্তাঘাটে এভাবে বৃষ্টির মধ্যে ভিজাইতেছেন, মানুষটা পড়ে পড়ে কাঁদতেছে, আপনাদের কি ন্যূনতম দয়া মায়াবোধ লাগতেছে না? মানুষ তো অন্তত ঠিকানাটা দেয়, সে তো আপনার মেয়ের জামাই, আপনার মেয়ে 6টা বছর ধরে তার সাথে সংসার করতেছে, তো তার সাথে আপনারা এই আচরণগুলো কেমনে করেন? একটা মানে ঠিকানাটা দেন না যে আপনাদের বাসায় গিয়ে একটু মানে আশ্রয় নিবে। আপনারা তো কেমন মানুষ সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে, কোন ধরনের মানুষ। মানুষটারে নিয়ে আগে ভেবে রাস্তায় ফালাই রাখছেন কেন? এরপর ওনারা শুরু করলো কি, মানে নিজেদের কোনো দোষ স্বীকার নাই, অপরাধবোধ নাই, কিচ্ছু নাই, আমার উল্টা থ্রেট মারা শুরু করছে, আমার সাথে খারাপ আচরণ করা শুরু করছে। পরে আমি বললাম কি, কার সাথে কি করেন আপনারা? আপনাদের মাথা ঠিক আছে? আমার জামাইরে নিয়ে রাস্তায় ফালাই রাখছেন, আবার আপনাদের মুখ দিয়ে বড় বড় কথা। চুরের মায়ের বড় গল আপনাদের না, আপনাদের বড় গল একদম আমি বের করব। চিনেন না আমারে? আমার সাথে তো এতদিন যা ইচ্ছা করছেন, তাও ছেলেটার মুখের দিকে তাকায়া সবকিছু যাতে মীমাংসা হয়ে যায়, এই কারণে আপনাদেরকে নিয়ে আমি কিছু বলি নাই। অল্প অল্পই সব কিছু হচ্ছে রাগ মিটাই ফেলছি, কোনো কিছু বলি নাই, সব ঠিক হয়ে যাক। কিন্তু আপনারা তো মহিলা ভালো মানুষ না। আপনারা যদি ভালো মানুষ হইতেন তাহলে তো এই ঝামেলা 6 মাস পর্যন্ত যায় না। মেয়েরা কোন দিনই হচ্ছে বুঝাই সুঝাই পাঠাই দেন। আপনার মেয়েকে এখানে খারাপ ছিল, আপনার মেয়ে বলতে পারবে? যেই মানুষ রাস্তায় পড়ে পড়ে কান্না করতে পারে, যেই মানুষ আপনার মেয়ের জন্য এত কিছু করতে পারে, পুরা মানে কি বলবো, দুনিয়ার সাথে লড়াই করতে পারে, সেই মানুষের সাথে আপনার মেয়ে কোনোদিনও খারাপ ছিল না, ভবিষ্যতে খারাপ থাকতে পারবে? আপনারা কিসের সাথে কিসের তুলনা দেন? আমি কি করব আপনার মেয়েরে? 4 বছর ধরে আপনার মেয়ে আমার সাথে সংসার করে যায় নাই, আপনার মেয়ে কি খারাপ ছিল আমার সাথে? আপনার মেয়ের মাথায় এখন শয়তানি উঠছে, না হলে আপনারা শয়তানি উঠাইছেন, এই কারণে হচ্ছে ও মানে চলে গেছে, ওর মাথার মধ্যে কুবুদ্ধি উঠছে দেখা, নাইলে তো ও সংসার ছেড়ে যাওয়ার কথা না, ভালোই ভালোই সব কিছুই মানে থাইকা। আর নাইলে আপনার মেয়ের মাথায় আগে থেকে এই ধরনের কোনো প্ল্যান ছিল, নাহলে 4 বছর ধরে ভাই সংসার করে কেমনে? আপনার মেয়ে যদি সুখে না থাকে, আর ও নিজ থেকে সতীনান সরেকে সতীনানতে বাধ্য করছিল, এগুলো আপনারা জানেন না, আপনাদেরকে নতুন করে কি বলবো। যাই হোক, আপনাদের সাথে আমি এক্সট্রা কোনো কথা বলতে চাই না। আপনার মেয়েকে কি আপনারা ফিরাই দিবেন না না দিবেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়, নাকি ডিভোর্স করাই দিবেন দেন, আর কোনো ঝামেলা সংসারে হবে না। এইসব বিষয় নিয়ে আপনাদেরকে আর একটা ঝামেলা যাতে করতে না দেখি। আর জামাইরে যে নিছেন, ভালোই ভালোই নিছেন আমার জামাইরে সুস্থভাবে, যাতে আমার জামাই বাসায় ফিরে আসে। আর যদি আমার জামাইয়ের গায়ে একটা ফুলের টোকা লাগছে, আপনাদের অবস্থা কি করব আপনারা কল্পনাও করতে পারতেছেন না। 6টা মাস ধরে আমার অনেক জ্বালাইছেন, তারপরে আমার জামাইরে নিয়ে যা ইচ্ছা তা করছেন, তার ব্রেইন ওয়াশ করছেন। এখন আবার আমার জামাইরে নিয়ে রাস্তাঘাটে ফালাই রাখছেন, মানুষ দিয়ে আমার জামাইরে মাইর খাওয়ান, আপনাদের ওইখানে টাইকা নিয়ে মাইর খাওয়ান, তারপরে কত ধরনের থ্রেট দেন, চুক্তি দেন, মানে কি বলবো, স্টাম্পে আপনারা সই করান, কত কিছু, কত রং ঢং আপনারা করছেন। এখন আবার আমারে থ্রেড মারেন। আপনাদের কি কোনো অধিকার আছে আমার সাথে জোর গলায় কোনো কথা বলার? কোন সাহসে জোর গলায় কথা বললেন? আমি তো আপনারা ভালোভাবে কথা বললাম, আপনার মুখ দিয়ে ভালো কথা বাইর হলো না। আমার জামাই তো দেখি সবসময় আপনাদের অনেক প্রশংসা করে, কই আপনাদের মধ্যে তো কোনো মানে মিষ্টি ভাব তো আমি কোনো দেখলাম না। আমার জামাই যে আপনাদের এত প্রশংসা করলো এতদিন। তো যাই হোক, আপনাদের সাথে আমি এত কথা বলতে চাই না। আমার জামাইরে আমি যদি ভালোভাবে না পাই, আপনাদের অবস্থা কি হবে সেই চিন্তা আপনারা করেন, আমার চিন্তা আপনাদেরকে করতে হবে না। তো এই বলে আমি ফোন কেটে দিছিলাম। তো যাই হোক, আরও কিছু বলছি, এগুলো তো এখন মানে মনে নাই আর কি, এত কিছু কথার মাঝখানে। তো যাই হোক, পরে হচ্ছে তারা এক প্রকার জামাইরে ভালোভাবে ফিরে দিতে বাধ্য হয়েছে। আর বড় সতীন যে এখানে কি অবদানটা রাখছে, তুই নিজের হাতে ধইরা নিজের কপালটা পুড়াইছস। বড় সতীন, তোর আজকে আমি একটা কথা বইলা দিলাম, যে নিজে হাতে ধইরা কপালটারে পুড়াইছস, আর এই কপাল পোড়ানোর জন্য তোর সারা জীবন ভুগতে হবে। তুই যদি এই সংসারে আসস, জামাইয়ের মানে মনে যে দাগটা ফালাইছস, সেই দাগ জীবনও যাবে না। আর তুই যদি জামাইয়ের ডিভোর্স দিয়া মানে নিজে ভালো থাকার চিন্তা ভাবনা করো, জীবনেও ভালো থাকতে পারবি না। এই যে আমাদের ঘরের প্রত্যেকটা মানুষকে 6টা মাস ধরে তুই জ্বালাইছস, আমাদের চোখের পানি ফালাইছস, বিশেষ করে তোর জামাইয়ের। তুই না পাবি দুনিয়াতে সুখ শান্তি, না পাবি পরকালে সুখ শান্তি। এই জিনিসটা তুই মনে রাখিস, যে জামাইরে তুই কান্না করেছিস, তুই কি পরিমাণ কষ্ট দিছিস। বেটা মানুষ কখনো সহজে কান্না করে না, সেই জায়গায় আমার জামাই তোর কারণে কান্না করতে বাধ্য হয়েছিল। তুই করছিস, ভালো করছিস, এখন এই সব কিছু তুই ভোগ করবি। 6 মাস ধরে যা করছিস, জামাই কিন্তু সব মাইনা নিছিল, সব ভুইলা তোরা আনতে চাইছিল, একলা গেছে।
মানে এত রিস্ক থাকা সত্ত্বেও সে একলা গেছে, তোর কতটা পরিমাণ সে ভালোবাসতো, তো সেই ভালোবাসা তুই হাতে ধইরা হারাইছিস। তোর কপালে কি পরিমাণ দুঃখ যে অপেক্ষা করতেছে তুই নিজেও ভাবতে পারতেছিস না। মাত্র বললাম না যে এই সংসারে যদি তুই ফিরে আসস, তুই জামাইয়ের সামনে যখন দাঁড়াবি, জামাইয়ের তখনই মনে হবে যে তুই তার বুক থেকে কিভাবে সন্তান কাইরা নিছিলি, কেমনে তুই বাপেরে কান্না করাইছিলি আর কেমনে তুই সন্তানরে কান্না করাইছিলি। তুই সামনে আইসা দাঁড়াবি জামাইয়ের এই কথাটাই বারবার মনে হবে, আর তোরে মুখের মধ্যে জামাইয়ের থুতু মারতে মন চাইবে যে এইরকম একটা মাইয়া নিয়ে আমি এখনো সংসার করতেছি শুধুমাত্র আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া। তো যাই হোক, এখন জামাই সংসার করবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে, আর সংসার করলে যে তোর ভবিষ্যতে কি হইতে পারে সেটাই মাত্র আমি বললাম আর কি। তোর কত বড় সাহস, সন্তান পায় বাপে, তুই মা, তোর কাছে মনে কর যে এটা ডিরেক্টলি মানুষজন বলে যে তুমি হচ্ছে রক্ষিতা, বাচ্চারে লালন পালন করবা, ওইটাই তোমার কাজ। তুই ধর্ম বলস, আইন বলস, যাই বলস না কেন, সবভাবেই সন্তান পায় বাবা। আমাদের মাদের কাজ হইতেছে সন্তান পালন করে দেওয়া। দেখোস না সব জায়গায় শুধু বাবা, মানে বাবাদেরই হচ্ছে প্রাধান্য দেওয়া হয়, বাপ কই সেটা খুঁজে, মা কই সেটা কখনো খুঁজে বাপ কই। তো সন্তান পাবে বাবায়, বাবার সব দিক দিয়ে অধিকার, তুই সেই বাপের বুক থেকে সন্তান কাইরা নিছিস। তোর কপালে কি অপেক্ষা করতেছে, তুই শাশুড়ির মানে একমাত্র ধন নিয়ে টান মারছস, সেই ধনের তুই রাস্তাঘাটে ফালাই রাখছস। তোর কি মনে হয় আমি তো তোরে জীবনে ছাড়বো না? শাশুড়ি তোরে জীবনে ছাড়বে না। শাশুড়ি যে তোর অবস্থা, তোর পরিবারের অবস্থা কি করবে সেই সব ব্যবস্থা নিতেছে, তোদের রে যে কেমনে নাকা নিচু পানি দিতে হয় সেই সব ব্যবস্থা কিন্তু শাশুড়ি নিতেছে। তোরা এবার নিজেদের চিন্তা কর, এতদিন আমাদেরকে ভয় দেখাইছস না, জামাই তোদের পা টিপসে দেখা, তোরে করছে দেখা, এখন তুই দেখতি তো জামাই রুচি থেকে উঠে গেছস। জামাই নিজেই বলছে যে তোদের সাথে গিয়া আর কোনো কথা হবে না, যা কথা হবে সব আইনিভাবে কথা হবে, আইনিভাবে আমরা সমস্ত ব্যবস্থা নিতেছি, তোদেরকে কিভাবে টাইট দিতে হয়, 6টা মাস ধরে যে জ্বালাইছস সেই সব কিছুই কিন্তু আমাদের কাছে আছে, প্রমাণ আছে কিভাবে কি করছস। তো এই প্রমাণ দিলে তোদের মানে কি অবস্থা হইতে যাইতেছে তোরা চিন্তাও করতে পারতেছস না। অনেক বেশি বাড়াবাড়ি করছস, বারবার না করছিলাম বড় সতীন বেশি বাড়াবাড়ি করিস না, ভালোই ভালোই সব কিছু মিটায় নে, আগের মতো সংসারটা ঠিকঠাক হয়ে যাক, আমরা ঠিকঠাকভাবে সংসার করি। এমনকি আমি তো ভাই লাস্ট তো আমি তোরা আনতে চাইছিলাম, তুই নিজে ফোন করে ঝামেলা বাঁধাইলি, জামাইয়ের একলা নিয়ে এই ধরনের একটা সিন ক্রিয়েট করলি, ঝামেলা তুই করছস। আমি নিজেরা মানাই নিছিলাম, আমি তোর কাছে গিয়া মাফও চাইতাম, জামাই পা ধরছে না, দরকার হলে আমিও পা ধরতাম, পা ধরে তোর মাফ চাইয়া তোর যেমনি হোক সংসারে ফিরিয়ে আনতাম আব্দুর রহমান সহ। কারণ আমার ছেলে আমার কাছে বেশি প্রায়োরিটির জিনিস, ছেলেটারে 6 মাস ধরে তুই কষ্ট দিতেছস, তো তোরে কিছু বলি নাই, কারণ জামাইয়ের কারণে তোরে কিছু বলাও যাইতেছিল না। জামাইয়ের মানে তোর চাইতে বেশি মনে হয় ছ্যাঁত করতেছিল আমার জামাইয়ের, তোরে যদি কিছু বলতাম। তা এখন তো মনে কর যে সব দিক দিয়ে তুই সব কিছু হারাইলি, সব দিক দিয়ে আমারে সুযোগ দিয়ে দিলি আরও বেশি করে কথা বলার, যা একটু আমি থাইমা গেছিলাম মনে কর যে ওই জিনিসটা বাড়াই দিলি। সাথে আমি তো আসি জামাই, শ্বশুর, শাশুড়ি, আশেপাশের মানুষজন সবাই তোর এখন খারাপ বলতেছে, কেউ আর বলে না যে তুই অনেক ভালো, তোর প্রতি এখন আর কেউ দয়া মায়া দেখায় না তুই যেই কাজটা করছিস। আমি বলছিলাম না এই মানুষ হচ্ছে ঠুনকো মানুষ, ওই যে তোর এখন জামাই ভালো ভালো রাখে দেখা তুই মনে কর যে তোর সবাই প্রশংসা করে, যখন তোর খারাপটা শুনবে তখন সবাই তোর থুতু মারবে, জুতা মারবে। এখন তুই সেই প্রমাণ পা যে মানুষদের মানে আশকারায় তুই এত কিছু করছিস, নিজের সংসারটা তুই হাতে ধরে ভাঙছিস, তো এই সব কিছুর ফল তুই পাবি, কি করছিস না করছিস। বললামই তো সমস্ত ব্যবস্থা আমাদের হচ্ছে অলরেডি নেওয়া হয়ে গেছে, মামলা টামলা করা যা করার আছে সব আমরা করে নিছি। ছেলে কিভাবে ফিরে আনতে হয় সেই সব কিছু আমরা দেখব, আর তোর সাথে কিভাবে সব কিছু মানে মীমাংসা করতে হয় সেই ব্যবস্থা আমরা নিতেছি। তুই সংসার করার মানুষ না, তুই সংসার করার মানুষ না, মানুষ হলে 6 মাস ধরে এইসব কাজ করতি না। তুই ওই যে ডিভোর্সের দিকেই যাবি, ওই কাবিনটা মাঝখানে করতে চাইছিলি, কারণ 2 লাখ টাকা দিয়ে তো তোর কোনো কিছুই হবে না। 10 লাখ টাকা যদি কাবিন পাস তাহলে একটা কিছু করতে পারতি, মানে কয়দিন একটু ফুটানি দেখাইতে পারতি ওই টাকা দিয়ে, এই কারণে 10 লাখ টাকা কাবিন করতে চাইছিলি। মানে এখন তোর আমও গেছে সালাও গেছে, এবার তুই বুঝ মজা যে কি পরিমাণ, কি সব কিছু বুঝবি, জামাই নিজেই কিন্তু মুখে বলছে। তো যাই হোক, তোর কপালে অনেক দুঃখ অপেক্ষা করতেছে, ভালোই ভালোই বলছিল ফিরায় আসোস নাই, ঝামেলা বেশি বাড়াইছস, এখন তোর ঝামেলা তুই মিট করবি। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। ঘরে হচ্ছে মানে মেহমানদেরকে আমি হচ্ছে এক সাইডে রেখে দিছি, মিলাদটা শেষ করে ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা বলার দরকার।
তাই সেটা শেয়ার করলাম। ও যে কি করছে সেগুলা না আপনাদেরকে জানাইলে কি আমার শান্তি আছে বলেন তো? এইরকম একটা মানুষের সাথে মানে এতদিন ঘরে কি ভালো মানুষটাই না হয়ে থাকতো, একদম ভিজা বিলাইটা হয়ে থাকতো ঘরের মধ্যে, আর মনে মনে ওর এত পরিমাণে শয়তানি। আমি তো মানে ওই দিন শুই না পুরো অবাক হয়ে গেছি ও কি করছে এইসব কথা শুই না জামাইয়ের মুখ থেকে। যাই হোক, তোর খবর আছে, তোরে একদম উচিত শিক্ষা আমি দিয়া ছাড়বো।